বাবা, কি এমন ছেলে পছন্দ করেছো যে যার জন্য আমাদের এতক্ষণ ওয়েট করতে হচ্ছে? আচ্ছা, এই বয়সে কি তোমাকে ভীমরতিতে ধরেছে? কখন থেকে মেয়েটাকে বউ সাজিয়ে বসিয়ে রেখেছো? কে আসবে? হ্যাঁ, আমার মেয়ে কি বানের জলে ভেসে এসেছে? না, ভেসে আসেনি। আমি বুঝতে পারছি না কার আশায় আমার মেয়েকে এভাবে বসিয়ে রেখেছো। আশ্চর্য ব্যাপার। বাবা, আমি তোমাকে বলছি ও অনেক ভালো। ওর কিছু বদঅভ্যাস আছে, যেমন পার্টি করে, নাইট ক্লাবে যায়, কিন্তু বিশ্বাস করো ও যদি বিয়ে করে সব বদঅভ্যাস ঠিক হয়ে যাবে। আমি তোমাকে বলছি, ট্রাস্ট মি। হ্যাঁ বাবা, আপু একদম ঠিক কথা বলেছে। আপু যে ছেলেটাকে পছন্দ করে তাকে তো আমি পার্সোনালি চিনি, তাই না? সে ছেলেটা দেখতে অনেক হ্যান্ডসাম, আর তাছাড়াও সে আমাদের মতো সোসাইটি বিলং করে, তার স্ট্যাটাস আমাদের সাথে যায়। ছেলেটার ফ্যামিলি অনেক বড় বড় বিজনেস আছে। হয়তোবা ছেলেটা একটা ফল্ট হচ্ছে, ছেলেটা ড্রিঙ্কস করে। আমার মনে হয় বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে। অনেক ফ্যামিলির মেয়েদেরকে দেখেছি বিয়ের পরে তার নিজের হাজব্যান্ডকে ঠিক করে ফেলে। তাই বলছি কি বাবা, ওই ছেলেটার সাথে আপুর বিয়েটা দাও। চুপ করো তোমরা। আমিও তোমার জন্য যে ছেলে ঠিক করেছি সেও অনেক সুন্দর, তবে তার সবচেয়ে বড় সৌন্দর্য কোথায় জানো? তার চরিত্র। সে শিক্ষিত, সে ভদ্র, সে নম্র। সে যখন এখানে আসবে আমার ড্রয়িং রুম প্রজ্বলিত হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোয়াট? বাবা, তুমি এতক্ষণ ধরে এই ছেলেটার জন্য আমাদেরকে অপেক্ষা করিয়েছো? তোমরা আগে থেকে চেনো নাকি? হ্যাঁ বাবা, আমরা দুজনকে অনেক ভালো করে চিনি। ওর মতো একটা ফকিন্নির বাচ্চা আমাদের বাড়িতে ঢুকেছে, আমার তো ভাবতে অবাক লাগছে। তুমি কিভাবে এরকম একটা ছেলেকে আমাদের বাড়ি ঢোকার পারমিশন দিলে বাবা? স্যার স্যার আমি তো কিছুই বুঝতেছি না। আপনি আমার হঠাৎ করে আসতে বললেন, আমি আসলাম, কিন্তু ম্যাম সাহেবরা কি কইতাছে এগুলা? ও তো সামান্য একটা রিকশাওয়ালা, ওর মতো ছেলের সাথে আমার বিয়ে হবে? কখনোই না। হ্যাঁ, ও তোমাদের কাছে সামান্য একজন রিকশাওয়ালা, কিন্তু ও আমার কাছে কি জানতে চাও? তাহলে শোনো। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, ব্যাংকের একটা কাজ দিয়েছি, সেই কাজটাই তুমি করতে পারোনি? হ্যাঁ, তোমাদের দিয়ে কি হবে? তোমাকে না আমি বললাম যে আমি যে এলাকায় যাচ্ছি ওখানে গাড়ি যায় না, আমি রিক্সা নিয়ে যাচ্ছি। তোমরা এই কাজটাই করতে পারলে না? ঠিক আছে, আমি আসতেছি। এই দাঁড়ো 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 দাঁড়ো, এখানে দাঁড়ো, এখানে দাঁড়ো, এখানে দাঁড়ো, এখানে দাঁড়ো। হ্যাঁ, এই নাও। স্যার আমার আসতেছি কাছে আমি। তো ভাঙতি নাই। ওই টাকাটা রাখো, তুমি কিছু কিনে খেও। এত টাকা? স্যার আমারে 500 টাকা দিয়ে গেল এইটুকুনি রাস্তা আইসা। আসলে স্যার অনেক ভালো মানুষ, গরিবের কষ্ট বোঝে, রিক্সা চালায় ভাত খাই, এই জন্য হয়তো মায়া করে 500 টাকা দিয়ে গেছে। আল্লাহ ওনার ভালো করুক। এ কি, এই ব্যাগ তো স্যারের। স্যারকে ভুল করে ব্যাগ রেখে গেল। ব্যাগে তো মেলা টাকা। আর কি আছে দেখি, একটা মোবাইলও আছে। হ্যাঁ, আইফোন। স্যার, ও স্যার, স্যার আপনার ব্যাগ, আমার টাকা, মোবাইল। স্যার, গাড়ি। স্যার, স্যার আপনার ব্যাগ। ও স্যার, ও স্যার, স্যারের কাছে আইছি আমি। এই যে মাত্র স্যারটা গেল না, কি দরকার? একটা জরুরি দরকার আছে, একটু স্যার লোক দেখা করতে হইব। একটু যদি দেন না আমারে। তুমি দাঁড়াও, আমি স্যারকে জিজ্ঞাসা করি। আচ্ছা ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তুমি? আমি তো তোমাকে ভাড়ার টাকা দিয়েছি। স্যার ভাড়ার জন্য আসে নাই, এটা কি আপনার ব্যাগ স্যার? হ্যাঁ, এই ব্যাগ তুমি কোথায় পেলে? আমার রিক্সা ফালায় আসছিলেন। ও আচ্ছা, তুমি কি জানো এই ব্যাগের ভিতরে কি আছে? হ্যাঁ স্যার জানি, 2 বান্ডিল টাকা আর একটা দামি ফোন। একটু খুলে দেখেন সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে 2 লাখ টাকা আছে আর একটা আইফোন। তুমি কি জানো এই আইফোনের দাম কত? হইব
1,02,000 টাকা আর 2 বান্ডেলে আছে 2 লাখ টাকা, মানে মোট 4 লাখ টাকার মতো আছে এই ব্যাগে। তো এতগুলো টাকা তুমি তো নিয়েও যেতে পারতে, এই সুযোগ হাতছাড়া করলে কেন তুমি? স্যার যে কি বলেন, আপনার টাকা আমি নিব কেন? আমি গরিব কিন্তু লোভী না, আর অন্যের টাকা লোভ আমি করব না। কেন করুম কন? ছোটবেলা থেকে কষ্ট করে বড় হইতাছি, রিক্সা চালায় ভাত খাই। এত টাকা দিয়ে আমি কি করুম? এত টাকা রাখারও আমার জায়গা নেই। আপনার জিনিস আপনারা ফেরত দিতে আইলাম, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, তাই কর্তব্য পালন করতে আইছি। সত্যি মনুষ্যত্ববোধ এখনো হারিয়ে যায়নি। আচ্ছা, তুমি কি লেখাপড়া করেছো? হ্যাঁ স্যার, আমি রিক্সা চালানোর পাশাপাশি পড়াশোনা করছি, এখনও পড়াশোনা করতেছি। অনার্স ফাইনাল পরীক্ষা দিলাম এবার। তাহলে চাকরি না করে রিক্সা চালাচ্ছ কেন? যদিও কোনো কাজ আমি ছোট মনে করি না, তারপরেও। চাকরির কথা বলতেছেন, মেলা চেষ্টা করছি, কোনো জায়গায় চাকরি হয় না। আসলে কি জানেন, এই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব বড় লোকদের জন্য, আমাদের জন্য না। আমরা গরিব মানুষ, আমাদের কপালে আসছে শুধু রিক্সা চালানো, ভ্যান চালানো, এই সবজি বেচা, এগুলাই তো। পড়াশোনা করার ইচ্ছা ছিল, করতেছি, এই আর কি। আর কর্মচারী তো করতেছি। আমি খুব খুশি হলাম। আচ্ছা, আমার কোম্পানিতে তোমাকে যদি চাকরি দিই, করবে তো? স্যার, সত্যি কথা বলতে কি, অনেকেই স্বপ্ন দেখায়। এই পর্যন্ত অনেক মানুষই আমার রিক্সায় গেছে, আমারে বলছে চাকরি দিব, পরে যখন আবার যাই দূর দূর করে তাড়ায় দেয়। আসলে স্বপ্ন দেখানো সহজ, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করা অনেক কঠিন। তাই স্বপ্ন তো আমার সাইরা দিছি, এখন আর স্বপ্ন দেখি না। এখন স্বপ্ন একটাই, রিক্সা চালামো, ভাত খাবো। আসি স্যার। দাঁড়াও, আমি জানি বাস্তবতায় তোমার বিশ্বাস উঠে গেছে, কিন্তু কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে, তাই না? আচ্ছা শোনো, এই আমার কার্ড, হ্যাঁ? কালকে তুমি আমার বাসায় এসো, ঠিক আছে? বাসায়? আরে আসো না। আচ্ছা ঠিক আছে, আপনি তো কইছেন, আহম নেই। আসে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দুনিয়াতে এখনো এরকম সৎ ছেলে আছে, সত্যি ভাবাই যায় না। এত টাকা হাতে পেয়েও সে ফিরে দিতে আসলো, কোনো লোভ লালসা নেই। আর এরকম একজন শিক্ষিত ছেলেকে তো হাতছাড়া করা যায় না, যে করেই হোক। কইলাম যে তুমি পারবা না, শুধু শুধু ব্যথা দিলা। ভাবিজান, সূর্য ভাইয়ের সুন্দরী বউ দেখতে তো মাশাআল্লাহ। হ্যাঁ, শুভ ভাইয়ের সাথে পুকুর পাড়ে বৈশা যে ঘর্ষণের সিন দিলেন, এই সিন কিন্তু আগে কখনো আমি দেখি নাই, এই প্রথম দেখলাম। কেউ যদি এই ঘর্ষণের সিন দেখে, মাথা তো তার এমনি নষ্ট হয়ে যাইব। তা ভাবিজান, এত জায়গা থইয়া এই পুকুর ঘাটে এত সুন্দর দৃশ্য কেন? শেফা, তুমি ভুল বুঝছো। অনেক সময় আমরা চোখে যেটা দেখি সেটা তো মিথ্যেও হতে পারে, তাই না? আসলে তুমি যেমনটা দেখেছো অমন কোনো কিছুই না। কিভাবে অসম্ভব হতে পারে? এতক্ষণ এই গাছের গোড়ায় দাঁড়ায় দাঁড়ায় নিজের 2 চোখ দিয়ে দেখলাম আপনি নিচে শুয়ে আছেন আর শুভ ভাই উপরে। কি অসাধারণ সিন! এত সুন্দর সিন তো কখনো দেখি নাই, তো চোখে পড়ার মতো সিন। আর আপনি বলতেছেন এটা সত্য না, এটা কখনো সম্ভব? শেফা, তুমি যেগুলো দেখেছো ওগুলো কাউকে বলো না। না, আপনি আমার ভাবি মানুষ, এইসব কথা কি মানুষের কাজ যায়? এটা শরমের কথা, লজ্জার কথা। আপনার মান সম্মান চলে যাইব না। আর সূর্য তো আমার ভাইয়া, তাই কিছু কমো না, আপনি যাইতে পারেন নির্দ্বিধায়। যান যান, এত সুন্দর কাজ করছেন, আর আপনারা যদি আমি পুরস্কারে পুরস্কৃত না করি
তাহলে জিনিসটা কেমন যেন দেখা যায়। তাই আপনাকে পুরস্কারে পুরস্কৃত করার জন্য আমার তো মানুষের কাছে বলতেই হইবে, ক্লিকটা লাগাইতেই হইবে। যাই তাড়াতাড়ি কামটা সাইরা আসি। খালা, কিরে শেফা, কই যাস? তোমার কাছে যাইতেছিলাম। আমার কাছে কেন? সূর্য ভাই আছে না, হ্যাঁ, সূর্য ভাইয়ের বউ মিষ্টি ভাবি ইদানিং দেখতেছি পুকুর ঘাটে হুইয়া বইয়া চিত্তারাইয়া উব্বুরাইয়া শুভ ভাইয়ার লাগে কি রোম্যান্স। মিষ্টি ভাবি একদম হাত সাগাই দিয়ে হইয়া রইছে, আর শুভ এরকম হাত এইরকম করে দিয়ে উব্বুরাইয়া রইছে। মনে হইতেছিল যেন তারা কিছু একটা করতেছে। আমার মনে হয় কি জানো, ওরা দুইজন যদি সারা গ্রাম বেড়ে এগুলো কইরে বেড়ায়, সূর্য ভাইয়ের মান সম্মান বেশি দিন টিকবো না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তুই আবার কেমন কথা কইতেছোস? শেষ পর্যন্ত এই ঘটনা যদি গ্রামে ঘটতে থাকে, তাহলে আমাদের গ্রামে তো আরো 10 জন মেয়ে আছে, তাই না? তারা কি ভালো থাকবো বল? তারা তো ভালো থাকবো না। আবার খালি মেয়ের সাথে না, আরো 10টা ছেলেও আছে। ওই মেয়েকে ওই ছেলেদের ভালো থাকতে দিব? এর তো একটা ব্যবস্থা করতে হয়। আর কি হয়েছে কত দি? আমি এইমাত্র পুকুর ধারে দাঁড়ায় দাঁড়ায় দেখছি অগর রোম্যান্স। তাছাড়া তো অন্য মেয়েরাও দেখতে পারে, অন্য পোলারাও দেখতে পারে। তারপর শুভর মতো পোলা তো আমগো গ্রামে অনেকগুলো আছে। এর তো একটা বিহিত করতে হইব। খালা চল আমরা মাতবাড়ির কাছে যাই। চলো, আপনি এখানে দাঁড়ান, আমি ডাক দিয়ে নিয়ে আসি। যা। মাতবর চাচা, ও মাতবর চাচা, মাতবর চাচা। কে? কি রে শেফা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আইভি ভাবি, আপনি এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? কি হয়েছে? আসলে ভাইজান, একটা কথা বলার জন্য আসছিলাম, কিন্তু কথাটা যে কিভাবে বলবো সেটাই বুঝতে পারতেছি না। আরে যা বলা সরাসরি বলেন, অসুবিধা কি? ওই যে সূর্যর বউ মিষ্টি, সে যা করতেছে না, সেটা তার ভাষায় প্রকাশ করা যাইতেছে না। আরে আবার কি করলো সেটা বলেন। ওই যে একবার তো বাঁশবাগানে কি কাণ্ডটাই না করলো, লোকজন দাবার দিয়ে ধরতে পারলো না। আপনাকে এসে বললাম, আপনি কোনো বিচারই করলেন না। আবার আজকে কি ঘটনা ঘটাইছে আপনি জানেন? হ্যাঁ, কি? পুকুর ঘাটে সি 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 নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ওই সব মুখে আনাও পাপ। শেফা দেখছে, শুভ আছে না, শুভর সাথে যা লটর পটর করলো না, একজনের গায়ের পর উঠে। শেফা একটু কোনা। কি আর কম, আমি এলাম ছোট মানুষ, আমি কিছু কইলে পরে আবার আমার দোষ হইব। তবে যা দেখছি তা কিন্তু ভালো কাজ না। এগুলো দেখলে আমাকে সমাজের পোলা মেয়াডিও নষ্ট হইব। যেমন ধরেন আমি আজকে দেখছি, তারপর শুভ নামে পোলাডারেও তো ভাবি নষ্ট করতেছে। তাই কইছিলাম আপনি যদি একটু বিচার করে দিতেন তাইলে ভালো হইতো না। ছি ছি ছি, এই বউটার জন্য আমাদের গ্রামের মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। আই ভাবি, আপনি যান সূর্যের বউকে নিয়ে আসেন। ঠিক আছে ভাই সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আমি যাবো আর ধরে নিয়ে আসবো। আমি গেলাম, তুই এখানে থাক। ফিরোজ, ফিরোজ, জি স্যার। এই যা, সূর্য যেখানে আছে সেখান থেকে সূর্যকে ধরে নিয়ে আয়, যা। এই শেফা, তুই যা চেয়ার টেবিল কর। গ্রামটা একেবারে শেষ করে দিল। এর একটা বিহিত, কঠিন বিহিত করতে হবে আমারে। ও চেনে না আমি কে। বৌমা, ওই তো মিষ্টি বৌমা, তোমারে মাতবার সব যাইতে বলছে। কিন্তু আমারে মাতবর সাহেব কি লেগে ডাকছে? সেটা কি আর আমার কাছে বলছে বলো? সে আমারে বললো মিষ্টি যাইয়া ডাইকে নিয়ে আসো, সে জানি আমার কাছে আসে, তাই আমি আসলাম। চলো আমার সাথে, আসো। সূর্য ভাই, সূর্য ভাই, এই সূর্য ভাই। আরে কি হইলো? তুমি সিলে রাখতেছস কেন? চিল্লাচ্ছি কেন? মাতবর সাহেবের বাড়িতে গেলে আপনি বুঝতে পারবেন। আপনার নামে মাতবর সাহেব তো বিচার ডাকিছে। কেন? মাতবর সাহেব বাড়িতে কি হয়েছে? কেউ মারা গেছে? আরে না ভাই, আপনি আমার সাথে চলেন, তাইলেই বুঝতে পারবেন। কি কস না কস? দেখেছেন আপনারা, কখন পাঠিয়েছি ওদেরকে, এই স্টুপিডকে এখনো ধরে আনতে পারলো না ওরা। এই, এখানে বসো।
বলেন, এর আমি কি বিচার করব? আপনাকে কি দেখেছেন সেটা বলবেন, তারপর তার ভিত্তিতে আপনারা যা বলবেন তার উপর আমি রায় দেব। বলুন আইভি ভাবি, আপনি কি দেখেছেন? আসলে মাতবার সাহেব, আমি তো কিছু দেখি নাই, যা দেখার শেফা দেখছে। ও যা বললো আর কি, ওই সূর্যের বউ মিষ্টি, ও নাকি পুকুরের পাড়ে নিচে শুয়েছিল, আর ওই যে শুভ ও নাকি উপরে শুয়েছিল। আর মিষ্টি নাকি বলছিল পারবি না তো ব্যথা দিলি কেন। আচ্ছা আপনি থামেন। শেফা, তুমি কি দেখেছো বলো? চাচা, আসলে আমি পুকুর পাড়ে যাইতেছিলাম, যাওয়ার সময় দেখি কি ভাবি পুকুর পাড়ে একবার শীতই হয়ে রয়েছে, আর ওই যে শুভ হেউ বুড়াই রয়েছে। একটু পরে ভাবি এবার শুভরে ঠেলা দিল, ঠেলা দিয়ে উঠেই কয় কয় পারবি না তাইলে ব্যথা দিলি কে। পরে এই কথা শুনে আমি অনেক লজ্জা পাইছি। এই তুই চুপ কর। সি সি সি, এসব কথা শোনাও পাপ। এই শেফা যা বললো তুমি তো বলছো? মাতবর চাচা, আমি কইছিলাম তো যে পারবি না তো ব্যথা দিবি কিসের জন্য। হাজারানা মজলিস, আপনারা তো সবাই শুনলেন, এখন আপনারাই বলুন এদের কি বিচার করা যায় এবং কি শাস্তি দেওয়া যায়। আরে মাদবর সাহেব, বিশ্বাস করেন পুরা মিথ্যা কথা কইতাছে। আমার কথাটা একটু শুনেন, শোনার চেষ্টা করেন। স্টপ ইট স্কাউন্ডেল। কি কথা শুনবো তোমার? সব কথা শোনা শেষ। হ্যাঁ, আপনারা সবাই বলেন এদের কি শাস্তি দেওয়া যায়? সূর্য, আমি যে সিদ্ধান্ত নেব সেটা কি তুমি মেনে নেবে? মাধব সাহেব, আমি যে কথা শুনছি, চাষি যে কথা কইছে, আর শেফা নাকি নিজের চোখে দেখছে, আর আমার বধূ নিজের মনেই কইছে পারবি না তো ব্যথা দিলি কেন। এরপর আমি আর কি করবো? আমার আর কিছু করার নাই। মকলেদ জব্বার, শুভকে নিয়ে যা, ওর চুল নেড়ে করে ঘোল ঢেলে জুতোর মালা গলায় দিয়ে সারা গ্রাম ঘোরা, যেন ওকে দেখে এলাকার ছেলে পেলে শিক্ষা নেয়, এরকম অপকর্ম আর না করে। আর সূর্যের বউ, এই গ্রাম থেকে তুমি এক্ষণ বের হয়ে যাবে। তুমি মেয়ে মানুষ দেখে আমি তোমার গায়ে হাত তুলতে পারলাম না। ভবিষ্যতে এই গ্রামের আশেপাশে যেন তোমাকে আমি না দেখি। আর সূর্য, তুমি যদি ভবিষ্যতে এই বউকে নিয়ে আবার সংসার করার চিন্তা করো, তাহলে তোমার পরিণতি এই শুভর মতোই হবে। শোনো, তুমিও কি ওদের মতোই ভাবছো? আমি কিন্তু এমন কিছু করি নাই। চুপ করো, সরম করো না তোমার। হ্যাঁ, সবার সামনে স্বীকার করলা, মাধব সাহেব নিজে শুনলো, সবাই শুনলো, তুমি নিজের মুখে কইছো পারবি না তো ব্যথা দিলি কেন। এরপর আর কি কব? আমার তো চক্ষু লজ্জায় পাশের মুখ দেখাইতে শরম করতেছে। আমার কথা শোনো, সব সময় চোখে দেখার কানে শোনা সত্য হয় না। শোনো, এরপর আমি আর কিছু করতে পারব না। তুমি এদিকে যাও, যাও এদিকে। সূর্য ভাই, এই, তুই আমার লগে, তুই আমার একটা কথা কবি না। ভাই তুমি আমার কথাটা একটু শুনো। সেদিন এলাকার মাতবররা মিলে যে বিচারটা করছে, বিচারটা পুরাই ভুল। আমারও কোনো দোষ নাই, ভাবিরও কোনো দোষ নাই। আমারে ন্যাড়া করাইয়া মুখে চুনকালি মাখে গ্রাম ছাড়া করছে, আর আমার এত সুন্দর ভাবিটারে তারও গ্রাম ছাড়া করছে। ভাই বিশ্বাস করে, আমাকে কোনো কারো দোষ নাই। এই, চুপ কর তুই। সব নষ্টের গোড়া তুই, সবকিছু সবকিছু তুই বরবাদ করছস। ভাই তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। সেদিন কি হয়েছে তুমি জানো? কি হয়েছে তাহলে কও? তাহলে শুনো। ভাবি, হাতটা ধরুন, টেনে তুলি আর
ঠেলে ব্যবহার করি? ওরে দেওরা, তোমার টেনে তুলতেও হবে না আর ঢেলে ব্যবহারও করতে হবে না। টেনে তোলারও লোক আছে আর ঢেলে ব্যবহার করারও লোক আছে। কি যে বলেন না ভাবি, বড়ই গাছ যদি থাকে তাহলে তো মানুষে ঝাঁকা দিবেই। আর আপনি আমার এত সুন্দর একটা ভাবি, আপনাকে কি আমি সাহায্য না করে থাকতে পারি? ধরুন ধরুন ধরুন, হাতটা ধরুন। আরে দেওরা, বড়ই গাছের মালিক যদি নিজেই ঝাঁকি দিতে পারে তাহলে অন্য মানুষেরা ঝাঁকি দেওয়ার দরকার কি, তাই না? ভাবি, আপনি তো জানেনই ভাবিদের কাছে দেবরের কত দাবি থাকে। ধরুন তো ধরুন। বুঝতে পারছি দেওরা, আজকে তুমি আমারে পুকুর থেকে না উঠায় ছাড়বাই না। তো ঠিক আছে, হাতটা কিন্তু শক্ত করে ধরো, ছেড়ে দিও না আবার। আরে ভাবি, কি যে বলেন না, আমি থাকতে আপনি পড়বেন সেটা কখনোই না। লাগলে আমি পড়ে যাব, তাও আপনারা পড়তে দেব না। ধরেন। আহ! এত সুন্দর সিন টিভি সেন্টারে তো টাকা দিয়েও দেখা যায় না। হ্যাঁ, পুকুর পাড়ে দেখা যাইতেছে। আরে কত সুন্দর সিন, মোবাইলটা থাকলে একটা ভিডিও করতাম, ভিডিও কইরে নিয়ে সূর্য বাইরে একটু দেখাইতাম যে তার বউ শুভ ভাইয়ার সাথে পরকীয়ায় লিপ্ত। কইলাম যে তুমি পারবা না, শুধু শুধু ব্যথা দিলা। কি এবার তো বুঝলা? এতে আমারও কোনো দোষ নাই, ভাবিরও কোনো দোষ নাই, আর সবাই মিলে আমার আর ভাবির এই গ্রাম ছাড়া করছে। এই 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 কথা আই কবি না কেন? এই তুই আই করি না কেন এই কথা? তুই আমার সংসার নষ্ট করছিস, তুই তোর কারণে সংসার নষ্ট হইছে আমার। এই কথা কইলে তোমার সংসার নষ্ট হইতো না? আরে আরে জ্বালা, ভালো বুঝা খেলাম দিয়ে থাপ্পড় খাইলাম। ধুর। বউ, তুমি আইছো? তুমি কেন আইছো? আমি তোমারে নিবার আইছি, চলো আমার লগে। কিন্তু তুমি আমারে এতদিন পরে নিতে আইছো কি লেগা? যখন গ্রামের মানুষ সবার সামনে আমাকে অপমান অপদস্থ করে গ্রাম থেকে বের করে দিল, তখন তো তুমি আমারে কিচ্ছু কইলা না। বউরে, তখন তো আমি জানতাম না আসল ঘটনা কি। পরে জানতে পারছি তোমার কোনো দোষ নাই। আমি আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইতেছি। আমি এখন ভয় পাই না, আমি তোমার বাড়িতে নিয়ে যাবো, চলো আমার লগে। আমি যদি তোমার লগে চাই, গ্রামবাসী আমার লগে তোমারে বের করে দিব না? কেডা বাড়ি করে দিব? হ্যাঁ, কেডা বাড়ি করে দিব? আমি কি মুখ বুঝে বয়ে থাকুম? আমার কি হাত পাও নাই লগে? আমি প্রতিবাদ করুম। আমার বউ কোনো দোষ করে নাই, সব মাসে মিছা কথা কইছে, মাসে ভুল শুনছে। কি হয়েছে পরে আমি শুনছি। বউ, তুমি আর অভিমান করে থাকো না, চলো আমার লগে, বাড়ি ফিরা চলো। তো একখান কথা, এইটা আমি বুঝতে পারছি, গরিবের বউর যদি মাথা থেকে আসল পরে, গ্রামের মানুষে কইব হ্যাঁ, ওই দেহ উমুকের বউয়ের কাপড় খুইলা গেছে। কিন্তু ওই বড় লোক বউ যদি গায়ে কাপড় নাও থাকে, তাও কইব ও ওয়েস্টার্ন ড্রেস পরছে। সব বুঝি আমি, এখন থেকে কারো ক্ষমা নাই, কারো কথা শুনুম না। চলো বউ, বাড়ি চলো, এখানে আর থাকুম না। সারা শরীর থেকে মাছের গন্ধ আসতেছে, সে কিনা আমাকে জড়াই দিচ্ছে। শারণ, এই তোমার কোনো কমন সেন্স নাই? তুমি যে তোমার ভাইকে জড়াই ধরছো, একবারও খেয়াল করছো তোমার ভাইয়ের শরীরের ঘাম? এই ঘামের গন্ধ তুমি কিভাবে নিচ্ছ তখন বলে? মাম্মা, আমি একটা প্রিমিয়াম গাড়ি পছন্দ করেছি, গাড়িটা আমার লাগবেই। দেখ শেফা, তোর তো অলরেডি প্রাইভেট একটা আছে, যেটা কিনা সারাক্ষণ গ্যারেজে পড়ে থাকে, তুই ঠিক মতো ইউজই করিস না, আবার নতুন গাড়ি লাগবে? মা, তুমি কেন বুঝো না? ওটা ওল্ড মডেল, ওটা নিয়ে আমি রাস্তাঘাটে চলাফেরা করলে আমার প্রেস্টিজে লাগে। আর আমি যেই ফ্যামিলিতে বিলং করি, আমার এর থেকে একটা ভালো গাড়ির প্রয়োজন। তাই আমি যে গাড়িটা পছন্দ করেছি, এই গাড়িটাই তোমার কিনে দিতে হবে। গাড়িটা ইয়েলো কালার, তাই আমার ফেভারিট কালার দেখে আমি এই গাড়িটাই কিনবো। বুঝতে পারছি, তোকে বোঝানো যাবে না। শুনছি জামাই বাড়িতে অনেক সম্পত্তি আছে, আর তুই তো কখনো জামাই বাড়ি যাবিও না, আর শুভও যাবে না, তাহলে ওখানে সম্পত্তি ফেলে রেখে লাভ কি বল? আমি বলি কি, জামাইকে বল
ওই সম্পত্তিগুলো বিক্রি করে কিছু টাকা নিয়ে আসুক, আর বাদ বাকি টাকা আমি তোকে দেই। তাহলেই তো তোর নতুন গাড়িটা হয়ে যাচ্ছে, তাই না? মম, তোমার মাথায় এত বুদ্ধি আমার আগে জানা ছিল না। কারণ আমি তো কোনোদিন আমার শ্বশুর বাড়িতে যাব না, আর আমার হাজব্যান্ডও যাবে না। তার মানে ওই বাড়িতে যে সয় সম্পত্তি পাবে সেটা বিক্রি করে আনলে আমার ভালো একটা অ্যামাউন্ট পাবো, আর গাড়িটা কিন্তু সুবিধা হবে। ঠিক আছে মা, শুভকে ডাক দিই। শুভ, আয় শুভ, এদিকে আসো। কি ব্যাপার, কি হয়েছে? বসো। হ্যাঁ বলো। এই শুনো না, আমার না একটা প্রিমিয় ইয়েলো গাড়ি পছন্দ হয়েছে, কিনে দাও না। আরে কি বলছো? আমি এই মুহূর্তে এতগুলো টাকা কোথায় পাবো? আর তুমি তো জানো যে আমার চাকরি হয়নি, চাকরিতে জয়েন করিনি। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে আসুক, তারপর চাকরিতে জয়েন করি, তারপর না হয় কিনে দেবো। তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেতে পেতে গাড়িটা বিক্রি হয়ে যাবে, আর আমি ওল্ড মডেল নিয়ে রাস্তায় যেতে পারবো না। তাই বলি কি, তোমার বাড়িতে তো তুমি বেশ খানিকটা জমি পাবে। আমরা তো আর কখনো বাড়িতে যাব না, তোমাদের গ্রামে গিয়ে বসবাস করা আমার পক্ষে একদম সম্ভব না, ডিসকাস্টিং। তাই বলি জমিটা বিক্রি করে যে টাকাটা আনবে তার সাথে কিছু টাকা মিলিয়ে মার কিছু টাকা দিবে, সেটা দিয়ে আমি গাড়িটা কিনে ফেলবো। কি বলো তুমি? আরে কি বলছো তুমি? গ্রামে জমি বিক্রি করবো মানে? আরে গ্রামে তো ভাইয়া ভাবি বাবা ওনারা থাকে, আমি ওনাদেরকে জমি বিক্রি করার কথা বলতে পারবো না। শোনো বাবা, ভাই ভাই করো না। দুদিন পরে দেখা যাবে তোমার ভাই তোমার সব সম্পত্তি আত্মসাৎ করে বসে আছে। তার চেয়ে ভালো না সেই সম্পত্তি বিক্রি করে তুমি এখানে নিয়ে আসো, একটা ভালো কাজে লাগাও। হ্যাঁ, মা তো একদম ঠিক কথা বলেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমার ভাইয়াকে ফোন দাও, ফোন দিয়ে বলো জমিগুলো তুমি বিক্রি করবা, লোক দেখতে বলো। দিব? দিবা না আবার, তাড়াতাড়ি দাও। আরে এটি আমার ভাই শুভ ফোন দিছে। হ্যালো ভাই। ভাইয়া তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। জরুরি কথা? হ্যাঁ কি কবি ক। ভাইয়া আমি না কিছুদিনের ভিতরে বাড়িতে আসবো। কি কইলি? বাড়িতে আইবি? আচ্ছা ফোনটা রাখ। ওই মিষ্টি, মিষ্টি লাইনটা বন্ধ করো। আরে তোমাকে বলছি জমির কথা বলতে, তুমি সেটা না বলে বাড়ি যাওয়ার কথা কেন বললা? আরে বাবা এত রাগ করছো কেন? আমি তোমাকে বোঝাই। শোনো, আমি যদি ভাইয়াকে ফোনে জমি বিক্রি করার কথা বলি সে রাজি নাও হতে পারে। তার জন্যই বললাম যে ভাইয়া আমি বাড়িতে আসবো, বাড়িতে গিয়ে সামনাসামনি বসে কথা বলে ভালো হয় না? আরে জামাই তো ঠিকই বলেছে, জামাইয়ের মাথায় বুদ্ধি আছে। ফোনে যদি জমি বিক্রি করার কথা বলে রাজি তো নাও হতে পারে, তার চেয়ে বরং বাসায় গিয়ে বুঝিয়ে বলো, সেটাই ঠিক হবে। তাই তো দেখছি। মা, লাঞ্চের টাইম হয়ে গেছে, চলো লাঞ্চ করে আসি। আচ্ছা ঠিক আছে, চল আসো। আরে তুমি কি করতেছো? আমি তো থালা বাসন ধুচ্ছিলাম, কি হয়েছে? আরে এখন থালা বাসন তোর সবাই না, শুভ হইতাছে। আব্বা, আব্বা, আরে কই গেল? কি হলো? কখন হইতাছে? এত চিল্লাচিল্লি করে ডাকছিস কেন? কি হয়েছে কি? আব্বা, আব্বা সুখবর আছে। সুখবর হলো গিয়া শুভ বাড়ি যাইতেছে, বুঝছো? আব্বা তোমার একটা কথা কই, ও যেন কি খাইতে পছন্দ করে। আচ্ছা আমার সব মনে আছে, সমস্যা নাই। আমি বাজারে যাচ্ছি, বাজারে যাইয়া এখন বাজার যা কিছু পামু ওর পছন্দ মতো সব কিনে নিয়ে আমু, ঠিক আছে আব্বা? আর শোনো, রান্না বান্না কিন্তু মজা হইতে হইব। যদি আমার ভাইয়ে কয় লবণ কম হয়েছে, জাল বেশি হয়েছে বা এমন কোনো সমস্যা, তা তোমার খবর আছে কিন্তু। আব্বা আমি বাজারে গেলাম। হ্যাঁ ব্যাগটা কই? আমি বাজারে গেলাম আব্বা, তুমি সাবধানে থাকো। আমার ছেলেটা একটা বলদই রয়ে গেল। এত সহজ সরল ও। ওকে নিয়ে আমি খুব চিন্তা করি। আর ছোটটা ঢাকায় পড়াশুনো করছে, কি যে পড়াশুনো করছে আমি নিজেই জানি না। সূর্যর জন্যই আমি 22 বিঘা সম্পত্তি বিক্রি করে ওরে টাকা পাঠাইছি। ও যে কি পড়ে কিছুই বুঝি না, কিছু জানিও না মা। অথচ অথচ সূর্য ওর জন্য কতটা পাগল। বৌমা শোনো, ও যেভাবে যেভাবে যা বলে গেছে সব কিছু করো। পাগলকে কিন্তু চেতানো যাবে না মা। রান্নাঘরে দরকার হলে রহিমার মাকে খবর দাও, ঠিক আছে? আমি ওই দেখতে দেখি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি।
তাড়াতাড়ি যাওয়া লাগবো, বাড়িতে তাড়াতাড়ি না গেলে রান্না শেষ করতে পারবো না। আরে সূর্য, এত বড় মাছ আর এই বস্তার মধ্যে কি? বস্তার ভিতরে হলে গিয়া গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস আর তরি তরকারি আর অনেক কিছু আছে। আমার ছোট ভাই শুভ, ওর জন্য আনছি। দেখেন কত বড় মাছ, একেবারে মাথাটা কত বড়। শোনো সূর্য, তুমি তো ছোট ভাই করে জীবনটারে একদম শেষ করে দিলা। এইটা আপনি কি করতেছেন চাচা? হ্যাঁ, আমার আদরের ছোট ভাই, ওর জন্য আমি করবো তো করবো কেডা? তোমার এই আদরের ছোট ভাই তোমার সম্পত্তি একদিন আত্মসাৎ করে নিব, একটা কানা করিও তুমি পাইবা না। চাচা একটা কথা কয়ে রাখি আপনারা, আমার আর আমার ছোট ভাইয়ের মধ্যে আর কখনো কথা বলতে চাইবেন না, ঠিক আছে? আপনি কি চান? হ্যাঁ, আপনি কি চান? আমার মধ্যে আর আমার ছোট ভাইয়ের মধ্যে ফাটল ধরাইতে জীবনও হইব না। আমার ছোট ভাইয়ের আমি আমার নিজের জীবন থেকে বেশি ভালোবাসি, কথাটা মনে রাখেন। ও ভাইয়ের লেগে এত দরদ, এই ভাইই তোমার সম্পত্তি একদিন আত্মসাৎ করে খাইব, দেখো। মিষ্টি, মাগো, এই মিষ্টি বাজান, চলে আসছো তুমি? মাছটা ধরো দেখ দেখ আস্তে আস্তে। দেখ ভারী পাগলের কিন্তু। কাজ দেখ, এত কিছু একবারে নিয়ে আসে। আস্তে আস্তে। হ্যাঁ, পরেও তো আনা যেত। আব্বা কি যে কও না, এতদিন পরে আমার ভাই আইবো, ও কোনটা না কোনটা খায়, তাই সব কিছু নিয়ে আইছি। হ্যাঁ, আর শোনো, গরুর গোস্ত, মুরগির মাংস সব কিছু আছে, আর সব প্রকার তরি তরকারি আছে, ভালো করে রান্না করবো, ঠিক আছে? কোনো ভুল যেন না হয়। আব্বা তুমি এখনো খারাপ রয়েছো, তাড়াতাড়ি যাও, যা গোসল করে ভালো কাপড় চোপড় পরো, যাও তো। চলো আমরা রান্না করি। তুমি মাছতে যাও, আমি একদিন এই গেছি। চলো চলো চলো, তাড়াতাড়ি করো। চলো আসো। এটা তো অজপাড়া গ্রাম, এই গ্রাম থেকে দুর্গন্ধ আসতেছে। আর তুমি এই গ্রামে বড় হয়েছো? কি একটা অবস্থা! এখান থেকে এগুলো জমিগুলো বিক্রি করে চলে যেতে পারলেই বাঁচে। আরে বাবা বাদ দাও না, ওই তো আমার বাড়ি দেখা যাচ্ছে। এই নোংরা জায়গায় তোমাদের বাড়ি? আচ্ছা ঠিক আছে, চলো। ভাইয়া, বাবা, কোথায় তোমরা? আরে কেডা? শুভ না? আমার ভাই আইছে। কখন আইছে? ভাই কেমন আছিস তুই? আব্বা, মিষ্টি, কই তোমরা? আমার ভাই আইছে। শোনেন, সারা শরীর থেকে মাছের গন্ধ আসতেছে, সে কিনা আমাকে জড়াই দিচ্ছে। শারণ, এই তোমার কোনো কমন সেন্স নাই? তুমি যে তোমার ভাইকে জড়াই ধরছো, একবারও খেয়াল করছো তোমার ভাইয়ের শরীরের ঘাম? এই ঘামের গন্ধ তুমি কিভাবে নিচ্ছ এতক্ষণ ধরে? আরে শেফা, তুমি সব কি বলছো? আরে বাদ দে, উনি তো ঠিকই কইছে। আসলে সারাদিন তো দৌড় ঝাঁপ করছি, বাজার ঘাটে গেছি, ঘামে গেছি, শরীরে একটু ঘামের গন্ধ আছে, তো উনি মিছা কথা কয় নাই। আর আমার বউ তো কাম করছে, মাছের গন্ধ থাকতেই পারে। আসলে তোমরা আসবা বলে তোমার ভাই একটা বড় মাছ নিয়ে আসছিল, তো ওটা কুটাকুটি করছিলাম, এজন্য হয়তো বা সারা শরীর থেকে গন্ধ বেরাচ্ছে। আর আমাদের বাসায় তো কাজের বউ নেই, সারা সংসারের কাজ আমাদের করতে হয়। আচ্ছা চলো না, আমরা গোসল করে আসি, গোসল করলে তো আর আমাদের গা দিয়ে গন্ধ বেরাবে না। চল যাই। হ্যাঁ বউ, তুমি ঠিকই কইছো। আসলে আমরা তো ঘামের গন্ধে বইরা গেছে শরীর, আমরা গোসল করে আহি, চলো। কেউ কোথাও যাবে না, কোনো গোসল করতে হবে না। ঘামের গন্ধ তোমাদের গায়ে না, ঘামের গন্ধ আছে এদের গা থেকে। শুনলাম তুই বিয়ে করেছিস, তা কোনটা তোর বউ? বাবা, ও হচ্ছে আমার স্ত্রী, ওর নাম শেফা। এইটা তোর বউ? হ্যাঁ, এই প্যান্ট শার্ট পরা ছেলেদের মতো পোশাক আশাক পরে আমার বাড়িতে এসছে, এটা তোর বউ? আব্বা, ওরা শহরে থাকে, শহরে মানুষ, শিক্ষিত মানুষ, ওরা তো ভুল করে না, ওরা তো এরকমই করে। তুই চুপ কর। তো তুই কি মনে করে বাড়িতে হঠাৎ? এই কি জন্য আসছো, তাড়াতাড়ি করে বলো বলো বলো। হ্যাঁ বলছি, আসলে বাবা আমি এসেছি একটা দরকারে, আমার ভাগের জমিগুলো বুঝে নিতে। তুমি তো জানোই আমি শহরে থাকি, আর তুমি তো জানোই আমি গ্রামে কখনো আসবো না, তাই গ্রামের সম্পত্তি রেখে লাভ কি? তাই আমার সম্পত্তিগুলো আমাকে বুঝিয়ে দাও। কি বললি তুই? হেই, তুই কবে থেকে সম্পত্তির মালিক হলি?
আমি বেঁচে আছি এখন, আমি মারা যাইনি, এখনই ভাগ বাটোয়ারার চিন্তা। এই দেখ দেখ, 22 বিঘা সম্পত্তি বিক্রি করে ওকে একটু লেখাপড়া শিখিয়েছিস, ও মানুষ হয়েছে, মনুষ্যত্বহীন জানোয়ার হয়েছে। আমি বেঁচে থাকতে, আমি বর্তমান থাকতে ও আমার সম্পত্তির উপরে ভাগ বসাতে চায়, আমার সম্পত্তি বিক্রি করতে চায়। কত বড় স্পর্ধা ওর! বিআই সাহেব, আপনি আমার সামনে আমার জামাইকে এভাবে অপমান করতে পারেন না। আরে সে তো আপনার সন্তান, তাহলে ওয়ারিশ সূত্রে তো সে আপনার সম্পত্তির ভাগীদার, তাই না? তাহলে তার সম্পত্তি আপনি দিবেন না কেন? আর আমরা আসছি যখন, এই সম্পত্তির দফারফা না করে আমরা এখান থেকে যাব না। চুপ! আপনি একটা কথা বলবেন না, এটা আমাদের পারিবারিক বিষয়। পারিবারিক বিষয়ে তৃতীয় পক্ষ কোনো কথা বলুক, এটা আমি পছন্দ করি না। এই কথা, তুই কি তোর শাশুড়িকে এখানে দফারফা করতে এনেছিস? হ্যাঁ, আমার সংসারে দফারফা করার তোর শাশুড়িকে? আব্বা আব্বা এত রাগ করেন না, হঠাৎ রেগে গেলে তো আপনার সমস্যা হইব, আপনি অসুস্থ মানুষ। ভাই রে, তোর সম্পত্তি লাগবো, তুই নিবি, সমস্যা কি? তোর যা আছে সব নিয়ে যাইস, আমার এতে কোনো আপত্তি নাই। শোন ভাই, তোর একটা কথা কই, তুই অনেক ছোট আছিলি, এই ছোটবেলায় আমাকে মাটা মরে গেল, আব্বা পুরো সংসারের দায়ভারটা তার কাঁধে নিল। তুই তো কিছুই বুঝতি না, আমি একটু একটু বুঝতাম, তোর সারাদিনই কোলের মধ্যে রাখতাম। আমি তোর ভাই আছিলাম, কিন্তু ছোটবেলায় না, আমি তোর নিজের মায়ের মতো করে রাখতে চেষ্টা করতাম, ওইভাবেই তোরা রাখতাম। ঠিক রাখতাম না বাবা? আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়লো, আমি সংসারের হাল ধরলাম, তোর স্কুলে ভর্তি করলাম। বাসান আমারে কইল, কিরে তুই লেখাপড়া করবি না? আমি কইলাম না বাজান, আমি লেখাপড়া করলে এই সংসারের হাল ধরবো কেনা। এলাকার মানুষ সবাই কইল, স্কুলের ফার্স্ট বয় আসছিলাম, আমি তোর লেখাপড়া বন্ধ না করি। তারপরেও আমি নিজে লেখাপড়া করি নাই, এই সংসারটা ঠিকানের লেগা দিন রাত পরিশ্রম করছি, তোর স্কুলে লেখাপড়া করাইছি, সংসারের খরচ চালাইছি, সব কিছু করছি। এখন না দিন ফিরাইছে, তখন তো দিন ভালো আছিল না রে ভাই। এলাকার সবাই আমার কইল, তুই লেখাপড়া কর, ওর যেহেতু মাথা ভালো না, ও লেখাপড়া না করো। আমি কইলাম না, যে ভাইয়ের আমি নিজের সন্তানের মতন করে বড় করছি, ওই ভাইয়ের লেখাপড়া করানোর দায়িত্ব তো আমার। আমি যত কষ্টই হোক, আমি ওরে লেখাপড়া করাবো। আমি তোর লেখাপড়া করাইছি, একজন থেকে 2জন মাস্টার রাখছি তোর লেগা, তবুও আমি তোর লেখাপড়া বন্ধ করি নাই। তুই মেট্রিক পাস দিয়া যখন শহরে গেলি, কইলি তুই প্রাইভেট কি কলেজে ভর্তি হবি, মেলা টাকা লাগবো। আমি বাজারে হাতে পায়ে ধরছি, ছবি বিক্রি করাইছি, তারপরে তোর টাকা পাঠাইছি, লাখ লাখ টাকা নিছিস তুই। বাজারে একে একে 22 বিঘা ছবি বিক্রি করছে তোর জন্য। শোন ভাই, আমার জমির প্রতি কোনো লোভ নাই, আমারও নাই, আমার বউরও নাই, সব তোর, তুই সব নিয়ে যা। আর বাজান, ও তো 6 মাত্র লেখাপড়া শেষ করলো, ও অনেক বড় পাস দিছে। আমি তো গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ, আর ওর তো চাকরি বাকরি হয় নাই, টাকা পয়সা দরকার আছে, বিয়ে শাদী করছে, খরচপাতি আছে না, ওরে তুমি জমি দিয়া দাও। দরকার পড়লে আব্বা আমি চাচার ক্ষেত্রে বদলা দিব, কামে যাবো, আমার তো এখন শক্তি আছে শরীরে, আমি খাটতে পারো, চিন্তা নাই। আমরা আবার বাড়ি কিনবো, জমি কিনবো, সব হইব আব্বা। আব্বা ও কি করবো কও, ও তো লেখাপড়া করছে, ও তোর বাইরে কাম করতে পারবো না। আমি যদি আমার বউরে নিয়ে গাছতলা থাকতে পারি আব্বা, তুমি আমার লগে থাকতে পারবা না? বউ, ও বউ, আমি যদি তোমার নিয়ে গাছতলায় থাকতে পারি, তুমি কি আমার লগে থাকতে পারবা না? কেন পারবো না? অবশ্যই পারবো। তুমি যদি আমাকে বলো তোমার সাথে গাছতলায় থাকতে, আমি সেটাও পারবো। ওই যে বলে না যে 5 তলাতে সুখ নেই, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে তারা গাছতলাতেও থাকতে পারবে। আব্বা আব্বা, তোর বৌমা কইছে ও আমার লগে গাছতলা থাকতে পারবো। চুপ! তুই আর একটা কথা বলবি না। আরে আমার বৌমা তো লক্ষ্মী প্রতিমা, তুই যেখানে বলবে ও সেখানেই তোর সঙ্গে যাবে, এটাই তো প্রকৃত বাঙালি রমণী। হ্যাঁ, আমার বউ তো সেই। আর একটা টাকাও আমি ওকে দেব না, যথেষ্ট টাকা ওর পিছনে আমি খরচ করেছি।
আমি চেয়েছিলাম ও মানুষের মতো মানুষ হবে। আমি এটা কি করেছি? আমি তো শিব করতে গিয়ে বাদর করে ফেলেছি। আমার সন্তান ও, আমার ভাবতে অবাক লাগে। তুই তো সারা জীবন বলদ থাকলি। বলদ না হলে কেউ এভাবে করতে পারে? ভাই আসবে দেখে বাজারে গিয়ে বড় মাছ, মুরগি, মাংস কত কিছু আনলি, বাড়িঘর পরিষ্কার করালি, বৌমা রান্না করলো। দেখলি কার জন্য করলি? ওই এই স্বার্থপরের জন্য, যে এসে কিনা সম্পত্তির ভাগ চাচ্ছে। এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর শাশুড়ি আর তোর এই মডার্ন বউকে নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। জামাই বাবাজি, তুমি কি এখানে আমাদের এনেছো অপমান করার জন্য? তোমার বাবা আর তোমার ভাই আমাদের যেভাবে অপমান করছে, আমরা কি এখানে দাঁড়া দাঁড়িয়ে সেগুলো সহ্য করব? চুপ, একদম চুপ। আর একটাও কথা বলবেন না। আপনার সাথে যেটা করার দরকার ছিল বাবা ঠিক সেটাই করেছে। ভাইয়া, এটা হচ্ছে একটা জমির দলিল। সে ছোটবেলা থেকে দেখছি তুমি আমার জন্য গাধার মতো খাটুনি খাচ্ছ। তুমি নিজে শিক্ষিত না হয়ে তুমি আমাকে শিক্ষিত বানিয়েছো, আর আমি তোমার জন্য কিছুই করবো না, এটা কি হয়? ভাইয়া, তুমি আমার পড়াশোনার জন্য যে সমস্ত টাকা দিয়েছিলে সেই টাকা থেকে কিছু টাকা আমি বাঁচিয়েছি, আর আমি টিউশনি করে কিছু টাকা জমিয়েছিলাম। সেই টাকাগুলো দিয়ে উত্তরাতে আমি একটা প্লট কিনেছি। প্লটটা 57 লক্ষ টাকাতে কিনেছি একমাত্র শুধু তোমার জন্য। আর আজকে গ্রামে এসেছি এই প্লটটা তোমাকে উপহার দেওয়ার জন্য। আর আমার শাশুড়ি আর আমার বউকে দেখাতে চেয়েছি যে আমার ভাই আমার কাছে কতটা মূল্যবান। ভাই বড় ধন রক্তের বাঁধন, যদি না ছিন্ন হয় নারীরও কারণ। তোমার আমার সম্পর্ক যাতে নষ্ট না হয় এটাই ওনাদেরকে বোঝানোর জন্য আজকে এই গ্রামে নিয়ে আসছি। শোনো, আমি তোমার বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে পারবো না। তোমার যদি আমার স্ত্রী হয়ে থাকতে হয় তাহলে এই বাড়িতে আমার বাবা, আমার ভাই, আমার ভাবির সাথে থাকতে হবে। আর যদি না থাকতে চাও এই মুহূর্তে তুমি তোমার মাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। না না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। কি বলো মা? না না, ঠিক আছে, এখানেই থাকবে। হ্যাঁ হ্যাঁ। থাক থাক মা, ওঠো ওঠো, তুমি আমার ঘরের লক্ষ্মী। তুমি কেন যাবে মা? বৌমা, ওকে ঘরে নিয়ে যাও। আমরা সবাই ঘরে যাই। আমরা মাউজি আসেন আসেন আসেন, ভেতরে আসেন।